নমস্কার। আগামী 11ই ডিসেম্বর শ্রী শ্রী মায়ের 173তম পূর্ণ আবির্ভাব তিথি। আমরা তাকে আমাদের অনুধ্যান রোজ রোজ শুনি ভগবানের বাণী, এই সমবেত অনুধ্যানে স্মরণ মনন করছি। এই স্মৃতিকথাটি লিখেছেন মালা ঘোষ। তার মায়ের সম্বন্ধে লিখেছেন, আমার মায়ের শ্রী শ্রী মাকে পাওয়া। তার মা ইন্দুবালা ঘোষ ছিলেন অত্যন্ত সহজ সরল এক গ্রাম্য নারী। সহজ না হলে সহজকে বুঝতে পারা যায় না। এই সরলতার জন্যেই তিনি মাতা ঠাকুরনীর কৃপা প্রাপ্ত হয়েছিলেন। কিভাবে, সেই ঘটনাই আমরা স্মরণ করছি মালা ঘোষের স্মৃতিকথা থেকে। তিনি বলছেন, আমার মা ইন্দুবালা ঘোষ শ্রীমা সারদা দেবীর কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেন। বাবা যতীন্দ্রনাথ ঘোষও ছিলেন তার মন্ত্র দীক্ষিত। শ্রীমা যখন রামেশ্বর তীর্থে গমন করেন তখন পথে বলরামবাবুর জমিদারি উড়িষ্যার কোঠারে বিশ্রামের জন্য কিছুদিন ছিলেন। তখন বাবার দীক্ষা হয়। সে সময় তিনি শিলং এজি অফিসে কাজ করতেন, মেসে থাকতেন। পরে রাঁচির এজি অফিসে এসেছিলেন, সরকারি কোয়ার্টারে থাকতেন। বাবার শিলংয়ের বন্ধুরা মায়ের দর্শন পেয়েছেন, দীক্ষা নিয়েছেন। তারাও পরে সকলে রাঁচির এজি অফিসে এসেছিলেন, সরকারি কোয়ার্টারে থাকতেন। এইভাবে মায়ের দীক্ষিত সন্তানরা এক জায়গায় একসঙ্গে থাকতে লাগলেন, মিলেমিশে। শ্রীশ্রীমা এইসব ভক্ত সন্তানকে দেখলে অত্যন্ত খুশি হতেন, বলতেন, ওরে আমার রাঁচির ভক্তরা এসেছে। এদের দেখলে শিবানন্দ মহারাজও খুব খুশি হতেন। এদের অন্যতম ইন্দুভূষণ সেনগুপ্ত। খোকা মহারাজ রাঁচিতে এলে ওর বাড়িতেই বেশিরভাগ থাকতেন। ইন্দুভূষণ সেনগুপ্ত স্ত্রীও মায়ের দীক্ষিত ছিলেন। গুরুভাই সকলে মিলে মায়ের কথা পাঠ করতেন, কথামৃত পাঠ করতেন। ঠাকুরের উৎসবে সেখানে কত মহারাজ আসতেন। খুব আনন্দে দিন কাটত। কিন্তু সেই দিনগুলি কোথায় যেন হারিয়ে গেল। এরা একে একে শ্রীরাম ও কৃষ্ণ লোকে চলে গেলেন। আমার বাবা একাই আগে দীক্ষা নিয়েছিলেন, মা পরে। খুলনা থেকে রাঁচি আসার পথে কলকাতায় উদ্বোধনে আমার মায়ের দীক্ষা হয়। সেই সম্পর্কে মায়ের কাছে যা শুনেছি মালাদেবী বলছেন সেটাই লিখছি। উদ্বোধনে শ্রীমা যেখানে ঠাকুর পুজো করতেন সেই ঘরে মায়ের দীক্ষা হয়েছিল। মায়ের তখন 16 বছর বয়স। আমাদের ভাই বোনদের মধ্যে সবথেকে বড় ছিলেন দাদা। তখন তিনি মাত্র 3 মাসের। আমাদের দেশ ছিল খুলনা, মামার বাড়ি যশোর। অর্থাৎ তারা বাংলাদেশের মানুষ। মালাদেবী বলছেন, এখানে কিছু কথা বলে রাখছি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। আজ থেকে বহু যুগ আগে গ্রাম বাংলায় কলকাতা সম্বন্ধে অনেক উদ্ভট ঘটনা সেখানে বলা হতো। সরল নিরক্ষর গ্রামবাসীরা সেটাই বিশ্বাস করত। কেননা তখন যানবাহনের বিশেষ সুবিধা ছিল না। শোনা কথাটা কলকাতায় এসে সচক্ষে দেখে বিশ্বাস করবার কোনো উপায় ছিল না। সেই শোনা কথাটা হচ্ছে, কলকাতায় একরকম যন্ত্র আছে, তাতে মরা মানুষ দেখতে পাওয়া যায়। আমার মনে হয় ক্যামেরা নিয়ে এইসব কথা রটেছিল। মানুষ মরে গেলে যে ফটো তুলে রাখা হয় তা দেখে ভাবতে পারে যে মানুষটা নেই, অথচ তার ছবিটা আছে এই যন্ত্রটার দরুন। আর কলকাতা তখন ভারতের মধ্যে খুব বড় শহর, কাজেই নতুন যা কিছু বের হয় তা আগে সেখানে আসে। গ্রামে এত সব যন্ত্রতন্ত্র ছিল না। তারা তাদের শান্ত নিরীহ জীবনযাপন করত। আমার মা তখন খুব ছোট, তারও এই ধারণাই ছিল। আরেকটা কথা, আগেকার দিনে প্রসূতির আঁতুর ঘর অশুচি স্থান মনে করে তার শুচিতার জন্য খুব পরিশ্রম করতে হতো। শেষমেশ যদি গঙ্গায় একটা ডুব দেওয়ার সুবিধা হতো তাহলে গ্রামের মানুষ খুব খুশি হতেন।
আগেকার দিনে অনেক কুসংস্কার ছিল, আমার ঠাকুমার মধ্যেও সেসব কুসংস্কার ছিল। তাছাড়া মেয়েদের শ্রদ্ধার চোখে দেখা হতো না, মেয়ে জন্মালে কেউ খুশি হতো না যতটা হতো ছেলে জন্মালে। এখন অবশ্য সমাজ অনেক পাল্টেছে। আমার মা ছোটবেলায় মাতৃহারা, সেই জন্যে মা হারানোর কষ্ট তার বুকে জমাট বেঁধেই ছিল। ছোট ছোট ভাই বোনকে নিয়ে যেতেন শ্মশানে, যেখানে তার মাকে দাহ করা হয়েছে, এবং মা মা বলে কাঁদতেন। সেখানে কোনো গাছের ডালপালা যদি নড়তো তখন ভাবতেন ওই বুঝি আমার মা হাতছানি দিয়ে আমায় ডাকছে। এইভাবে প্রায়ই চলতো। ভাই বোনদের নিয়ে তিনি মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন, মাটি দিয়ে ঠাকুরের প্রতিমা গড়তেন। তারপর ঠাকুর পরিচারক তাদের ঘরে এনে নাইয়ে খাইয়ে দিতেন। আমার দাদু মাকে সবার থেকে বেশি ভালোবাসতেন। তখনকার দিনে ছোট বয়সে বিয়ে হতো, মায়েরও তাই হয়েছিল। বিয়ের পর বধূ জীবনে কাজের চাপ পড়ল, ছেদ পড়ল সহজ সরল শান্ত জীবনের। মা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। কথাবার্তাও ঠিকমতো তাদের বুঝতে পারেন না, মানে শ্বশুরবাড়ির লোকজনের কথা বলছেন তিনি। তাই ঠাকুমা বলতেন এর কিছু শিক্ষা দীক্ষা নেই, হাতুড়ি পুড়িয়ে লাল করে গায়ে ছ্যাঁকা দিয়ে শিক্ষা দীক্ষা দিতে হবে। অবশ্য এটা তিনি শুধু মুখেই বলতেন, কোনোদিন তা কারোর ওপর প্রয়োগ করেননি। ভয় দেখানোর জন্যে এইসব তিনি বলতেন। আমার জেঠিমা ছিলেন, তবে আমার মাকে ঠাকুমা বেশি ভালোবাসতেন, কিন্তু সেটা মুখে প্রকাশ করতেন না। তিনি মায়ের বন্ধুদের কাছে মায়ের আড়ালে বলতেন, আমার এই ছোট বউ খুব লক্ষ্মীমন্ত, সংসারে আসার পর খুব উন্নতি হয়েছে। মায়ের অবুঝ মনে শিক্ষা দীক্ষা ব্যাপারটা কি প্রভাব ফেলেছিল তা বোঝা গেল অনেক পরে গোলাপ মায়ের সঙ্গে তার কথাবার্তায়। মায়ের বয়স যখন 16 বছর, তখন আমার 3 মাসের দাদাকে কোলে নিয়ে তিনি রাঁচি আসছেন, সঙ্গে ঠাকুরমা। বাবা মা ঠাকুরমা আসছেন। খুলনা থেকে রাঁচি যাওয়ার পথে কলকাতায় উদ্বোধনে শ্রী মাকে দেখবার সুবিধা হয়েছিল। দীক্ষার সময় আমার মা শ্রী মাকে প্রথম দেখলেন। তার আগে তার সম্বন্ধে কিছুই জানতেন না। মাকে যে দীক্ষা পাওয়ানোর ইচ্ছা, সে কথা বাবা আমার মা বা ঠাকুমার কাছে প্রকাশ করেননি। বাবা ঠাকুমাকে শুধু বললেন, মা তোমার বৌমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাব। ঠাকুমা শুনে খুব খুশি হলেন, খুব ভালো কথা। বাচ্চা হওয়ার পর গঙ্গা স্নান হয়নি, এই গঙ্গা স্নান হলে খুব ভালো হবে। গঙ্গা স্নানে শরীর পবিত্র হয়, আঁতুড়ের অসুচিতা আর কিছুমাত্র থাকবে না। বাচ্চা ছেলের দেখাশোনার ভার ঠাকুমা নিয়ে মাকে গঙ্গা স্নানে পাঠিয়ে দিলেন। মা সঙ্গে জামা কাপড় কিছু না নিয়ে শুধু একটা গামছা নিয়ে গঙ্গা স্নানে চললেন, সঙ্গে শুধু বাবা। মা গঙ্গা স্নান করে ফিরছেন, আগে আগে বাবা। কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন বলে মা বলছেন, এই রাস্তা দিয়ে তো আসিনি, কোথায় নিয়ে যাচ্ছ? বাবা বললেন, মায়ের কাছে। এর পরের দিন আবার আমরা আলোচনা করব মায়ের কাছে গিয়ে তিনি কি পেয়েছিলেন। নমস্কার।